শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যে উত্তর দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব পাকিস্তানের সন্ত্রাসী হামলা তালেবান সরকারকে যেই হুঁশিয়ারি করছে পেন্টাগন। এছাড়া রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা বললেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সামরিক সহায়তা কমাতে যাচ্ছে জার্মানি। বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যে উত্তর দিল যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হয়েছেন। বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিকের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশ ছাত্র বিক্ষোভের পর দমন পীড়ন চলছে। শাসক গোষ্ঠী এই পর্যন্ত কমপক্ষে 6 জনকে হত্যা করেছে, বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। তারা গত 15 বছর ধরে বারবার এটা করে আসছে। আপনারা কি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদে বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা। সাংবাদিক আরও প্রশ্ন করেন, পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে রক্ষা করতে বুক চিতিয়ে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাইদ। তাকে গুলি করতে দ্বিধা করেননি শাসক গোষ্ঠীর বাহিনী, এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা করছিলেন তিনি। তখন আবু সাইদ বুঝতে পারেনি তাকে গুলি করা হয়েছে। লজ্জাজনক নির্বাচনের আগে যেমনটা ঘটিয়েছিলেন ঠিক সেইভাবেই এইভাবে ক্ষমতা রক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব, এই জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র। কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হলো তখন আকস্মিকভাবে আপনারা নীরব হয়ে গেলেন, এটা কেন? এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, সবার আগে আমি বলবো এই অভিযোগ সঠিক নয়। এই সপ্তাহে অনেকবার আপনি বলতে শুনেছেন, সোমবারও বলেছি, আমার মনে হয় মঙ্গলবারও বলেছি, আজও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই আমরা। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছেন। তাদের মাধ্যমে আমরা খুব নিবিড়ভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। মানুষ মারা যাওয়ার রিপোর্ট দেখছি, বিক্ষোভে মানুষ মারা যাচ্ছে। আমরা আরও একবার সরকারকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে মানুষের অধিকার সমুন্নত রাখতে। অন্য এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, সোমবার থেকে এই পেডিয়ামে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে 6 জন ছাত্র নিহত হয়ে গেলেন। যখন আমরা এখানে কথা বলছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। তাতে তিনি ঘোষণা দিয়েছেন কিভাবে এসব ছাত্র নিহত হলেন তার তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আরও ঘোষণা দিয়েছেন, প্রতিটি পরিবারের দেখাশোনা করবে সরকার, তাদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করবে। কিন্তু আমার উদ্বেগের কথা হলো, বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার কোটা ব্যবস্থার সংস্কারের বিষয়টি সাব জুডিশিয়ারি বিষয় কেন এখন? এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা তালেবান সরকারকে যা বলছে পেন্টাগন। তালেবান সরকারকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা না চালানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন। পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান। পাকিস্তানের ডেরা ইসমাইল খানের সন্ত্রাসী হামলায় 2 জন নিরাপত্তা কর্মী নিহত, শিশু এবং 5 বেসামরিক নাগরিক সহ 7 জন নিহত হয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মিলার বলেন, আমরা তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি যাতে আফগান ভূমি থেকে কোনো সন্ত্রাসী হামলা না হয়। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সন্ত্রাসীরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়স্থল থেকে এসে এই হামলা চালিয়েছে। তারা 15 এবং 16 জুলাইয়ের মধ্যবর্তী রাতে ডেরা ইসমাইল খান জেলার কিরি সামজাই অবস্থিত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাপুরুষোচিত হামলা চালায় এবং আরএইচসি কর্মীদের উপর নির্বিচারে গুলি চালায়। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র বলেছেন, পাকিস্তানি জনগণ সহিংস চরমপন্থী ও সন্ত্রাসীদের হামলায় কষ্ট পেয়েছে। মিলার বলেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় পাকিস্তানি জনগণ এবং পাকিস্তান সরকারের সঙ্গে আমাদের যৌথ স্বার্থ রয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়টি প্রাধান্য দিয়ে আসছেন।
গত ২৪ ঘন্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় সন্ত্রাসী হামলা, কারণ ১৫ জুলাই ভোররাতে পাকিস্তানের ৫২ সেনানিবাসে একটি সন্ত্রাসী দলের অনুপ্রবেশ বানচাল করতে ৮ সেনা নিহত হয়েছেন। আইপিএসআর-এর তথ্য অনুসারে সেনানিবাসে প্রবেশ চেষ্টাকারী ১০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল যখন তারা এই বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় এবং এই ফলে হামলাটি ব্যর্থ হয়। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা বললেন রিসেপ তাইয়েপ এরদোগান। পাশ্চাত্যের কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণতি করতে উদ্যত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তা সত্ত্বেও তুর্কি নেতা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে কোনো দেশ এবং শক্তি এমনভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলো অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এরদোগান বলেছেন, পশ্চিমা অস্ত্র উৎপাদনকারী নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে। এটি নিশ্চিত যে অস্ত্র উৎপাদনকারীদের অর্থ প্রয়োজন, আর এই অর্থ বাজারের নিয়ন্ত্রণ পুরোটাই পশ্চিমাদের হাতে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিষয়টি রাশিয়া সম্পূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য আলোচনার কথা বলেছেন। চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন এরদোয়ান। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হবে। গত বছরের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে ইউক্রেন প্রায় ২,০০০ বেসামরিক নাগরিক নিহত এবং ২,৫০০-এরও বেশি আহত হয়েছেন। জাতিসংঘের অনুমান এই যুদ্ধে আহত সংখ্যা প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এদিকে ইউক্রেনের সামরিক সহায়তা কমাতে যাচ্ছে জার্মানি। ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মানির কাছ থেকে বড় ধাক্কা খেল ইউক্রেন। দেশটির সরকার বলছে ইউক্রেনের সামরিক বাহিনীর সহায়তা কমিয়ে দেবে তারা। ২০২৪ সালে ইউক্রেনকে প্রায় ৮০০ কোটি ইউরো সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছিল জার্মানি, তবে আগামী বছর সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী। জোর সম্ভাবনা তৈরি হয়েছে আগামী নির্বাচনে জয়ী হতে পারেন সাবেক এই প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগ্যে কী ঘটতে পারে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে এই ধরনের খবর পেল ইউক্রেন। জানা গেছে, সম্প্রতি G7-এর দেশগুলো ইউরোপে থাকা দেশের রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংকের সম্পদ জব্দের প্রস্তাব দেয়। সেখান থেকে অর্থ আসবে এবং ইউক্রেনের হাতে তা তুলে দেওয়া হবে। জার্মানিও G7-এর অন্তর্ভুক্ত দেশটির বিশ্বাস করে এবং ওই অর্থ থেকে ইউক্রেনের সামরিক চাহিদা পূরণ করা সম্ভব, তাই নিজেদের উপর চাপ কমাচ্ছে জার্মানি।